গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 27th ডিসেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের এটার পরে ম্যাথে আজকে অ্যাকচুয়ালি সকালে ম্যাথের ক্লাস রয়েছে 9টার সময়, 9:30টার সময় ইংরাজি ক্লাস, এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের এখানে হচ্ছে এখন। আর এখানে তোমাদের সমস্ত এক্সামের জন্য জিকে জিএস পিওয়াইকিউ বেসড ক্লাস 10:30টায়। আর এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার জিকে কে স্টাডিতে সন্ধ্যাবেলা 6টায়। আর আজকে 7টায় তোমাদের এখানে নার্ভাস সিস্টেম থেকে এনটিপিসিতে কী কী প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে সোহিনী ম্যাম ডিসকাস করবেন। তোমাদের আমি বলেছিলাম ম্যারাথন হবে, সোহিনী ম্যাম আজকে ক্লাস করাবেন বলেছেন, উনি করিয়ে দিন, আমি তোমাদের ম্যারাথন অন্যদিন করিয়ে দেবো, ঠিক আছে? তো টেলিগ্রামে যারা যুক্ত নেই যুক্ত হয়ে যেও, ওখান থেকে তোমাদের নোটিফিকেশন চলে আসবে ইউটিউব ছাড়াও। আর ক্রিসমাস অফার 25th ডিসেম্বর থেকে 2nd জানুয়ারি পর্যন্ত তোমাদের রয়েছে, যেখানে CRIS 15 প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রেই তোমরা ইউজ করলে প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রেই 15% ডিসকাউন্ট তোমাদের থাকবে। এটা 2nd জানুয়ারি পর্যন্ত তোমাদের অফারটা ভ্যালিড থাকবে। এই রিলেটেড কোনো হেল্প বা কোনো কোয়ারিজ থাকলে এই 9593430522 এই নম্বরে সবাই যোগাযোগ করে নেবে। আর আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদের এখানে দেওয়া হয়নি বেশ কিছু কারণে, কেননা প্রশ্নগুলো একটু বড় বড় ছিল, একটা স্লাইডে দিলে তোমাদের অনেক ছোট ছোট হয়ে যেত। আমি নেক্সট দিন থেকে এগুলো তোমাদের করে দেবো। আজকের শুধু বাংলা ভার্সন তোমাদের আমি রেখেছি। দেখো, ভারতের রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের 9ম চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করেছেন? রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের 9th চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি ভি রামাসুব্রামণিয়ামকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের 23শে ডিসেম্বর 2024 জাতীয় মানবাধিকার কমিশনের 9ম চেয়ারপারসন হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রামণিয়ানকে নিযুক্ত করেছেন। এছাড়াও প্রিয়াঙ্ক কানুনগো এবং ডক্টর বিচারপতি বিদ্যুৎ রঞ্জন সারঙ্গীকে NHRC এর সদস্য হিসাবে নিযুক্ত করেছেন। 1 জুন 2024 NHRC এর 8ম চেয়ারপারসন বিচারপতি অরুণ কুমার মিশ্রের মেয়াদ শেষ হওয়ার পর থেকে NHRC চেয়ারপারসনের পদে দায়িত্ব পালন করেছিলেন বিজয়া ভারতী সায়ানী। মানবাধিকার সুরক্ষা আইন 1993 এর বিধানের অধীনে ভারত সরকার 12ই অক্টোবর 1993 তারিখে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রতিটা রাজ্য সরকারও মানবাধিকার সুরক্ষা আইন 1993 এর বিধানের অধীনে রাজ্য মানবাধিকার কমিশন গঠন করেছে। দেখো, নির্বাচন কমিটির চেয়ারম্যান কে, যিনি ভারতের রাষ্ট্রপতির কাছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বা সদস্য হিসেবে নিয়োগের জন্য ব্যক্তির নাম সুপারিশ করেন। এরকম প্রশ্ন তোমরা প্রিভিয়াস ইয়ারে পাবে। তো এটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী। জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারপারসন কে ছিলেন? ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি রঙ্গনাথ মিশ্র। আর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন আর সদস্যদের মেয়াদ কত? 3 বছর বা 70 বছর, যেটা আগে হবে। নেক্সট, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব দেরাদুনের বন গবেষণা ইনস্টিটিউটে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023 প্রকাশ করেছেন। প্রথম ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট কবে প্রকাশিত হয়? এই ফরেস্ট রিপোর্ট আমি তোমাদেরকে বলবো। 1987 কিন্তু প্রথম স্টেট অফ ফরেস্ট রিপোর্ট প্রকাশিত হয়। দেখো, 18তম দ্বিবার্ষিক ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, এটা 2 বছর ছাড়া ছাড়া বেরোয়। পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব প্রকাশ করেছেন এটা, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, দ্বিবার্ষিকভাবে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটা প্রকাশ করা হয়েছে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে একটা সংস্থা। এটা 1981 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এর সদর দপ্তর দেরাদুনে রয়েছে, উত্তরাখণ্ডের। ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023 ফলাফল আমরা যদি দেখি এক নজরে, দেখো মোট বন আর গাছের আচ্ছাদন 25.17% বৃদ্ধি পেয়েছে। বনের আচ্ছাদন 21.76% আর গাছের আচ্ছাদন 3.41%। এর মধ্যে 4,10,175 বর্গ কিলোমিটার ঘন বন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। উত্তর পূর্ব অঞ্চলের মোট বন আর গাছের আচ্ছাদন এই রাজ্যগুলোর ভৌগোলিক এলাকার 67%। আর এখানে দেখো, টপ 3 স্টেটস বাই ফরেস্ট কভার, প্রথমে রয়েছে মধ্যপ্রদেশ, তারপরে তোমার অরুণাচল প্রদেশ, তারপরে মহারাষ্ট্র। টোটাল হচ্ছে আমাদের কভারেজ এটা, তার মধ্যে ফরেস্ট কভার 21.76 আর এখানে ট্রি কভার 3.41। কার্বন
তোমার যদি দেখি এখানে 2.29, আচ্ছা এগুলো আমি তোমাদের পরে বলে দিচ্ছি। 2021-এর তুলনায় মোট বন আর গাছের আচ্ছাদন 1445 বর্গ কিলোমিটার বেড়েছে। সর্বাধিক বৃদ্ধি হয়েছে ছত্তিশগড়ে 683.62 কিলোমিটার স্কোয়ার, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে উড়িষ্যা, তারপর রাজস্থান। সর্বাধিক হার হ্রাস হয়েছে মধ্যপ্রদেশে, তারপর কর্ণাটক, তারপর লাদাখ, তারপর নাগাল্যান্ড। 2021 থেকে 2023 সালের মধ্যে নিট বনের আয়তন 156.41 বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। আর ভৌগোলিক এলাকা বনের আওতায় 21.76% দাঁড়িয়েছে, যেটা 2021 সালে ছিল 0.0, মানে যা ছিল তার থেকে 0.05% বৃদ্ধি পেয়েছে। বৃহত্তম বন আচ্ছাদিত রাজ্য হচ্ছে এলাকার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ প্রথম, সব থেকে বেশি, তারপর অরুণাচল প্রদেশ, তারপর ছত্তিশগড়। শতাংশের ক্ষেত্রে লাক্ষাদ্বীপ সব থেকে বেশি, তারপর মিজোরাম। দেখো আগে মিজোরাম ছিল, এখন কিন্তু লাক্ষাদ্বীপ হয়ে গেল। তারপরে আন্দামান নিকোবর দ্বীপ। মোট ম্যানগ্রোভ কভার 4992 কিলোমিটার স্কোয়ার। দেশের মোট ভৌগোলিক এলাকার 0.15%। 2021 সালের তুলনায় 7.43 কিলোমিটার স্কোয়ার কমেছে। বনের বাইরে বৃক্ষের পরিমাণ দেশের মোট বন আর বৃক্ষ আচ্ছাদনের 37.11%। মোট বাঁশ বহন এলাকা আনুমানিক 1,54,670 কিলোমিটার স্কোয়ার। 2021-এর তুলনায় 5,227 মানে কিলোমিটার স্কোয়ার বেড়েছে আর কি। ঠিক আছে, সর্বাধিক বাঁশ বহন এলাকা মধ্যপ্রদেশে সব থেকে বেশি, তারপর অরুণাচল প্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপর উড়িষ্যা। নেক্সট, দু এশিয়ান যুব আর জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? আমাদের কাতারে। এশিয়ান যুব আর জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024। এটা এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন দ্বারা তোমার কাতারের দোহায় 19 থেকে 25 ডিসেম্বর 2024 পর্যন্ত আয়োজিত হয়েছিল। যুব চ্যাম্পিয়নশিপ 13 থেকে 17 বছর বয়সের ভারোত্তোলকদের জন্য, আর 15 থেকে 20 বছর বয়সের ভারোত্তোলকরা এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্য ছিল। 2023 এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করেছে উত্তরপ্রদেশ, গ্রেটার নয়ডাতে হয়েছে। ভারতীয় ভারোত্তোলন দল মোট 42টা পদক পেয়েছে। তারপরে আরিফ মোহাম্মদ খান 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? আরিফ মোহাম্মদ খান 2024 সালের ডিসেম্বরে বিহারের তোমার হচ্ছে রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছে। আরিফ মোহাম্মদ খান হচ্ছেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতীয় জনতা পার্টির অন্তর্গত, মানে জনতা পার্টির আর কি। বর্তমান বিহারের 30তম রাজ্যপাল, কেরালার প্রাক্তন রাজ্যপাল। বিহারের গঠন হয়েছিল 1912-র 22 মার্চে। রাজধানী বিহারের পাটনা। আন্তর্জাতিক সীমানা নেপাল 726 কিলোমিটার। রাজ্যের সীমানা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। 3টে রাজ্যের সাথে সীমানা রয়েছে বিহারের। টোটাল 38টা জেলা রয়েছে। সরকারি ভাষা হচ্ছে হিন্দি। অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি, বিধানসভার সিট রয়েছে 243টা, লেজিসলেটিভ কাউন্সিল 75টা আসন, রাজ্যসভার 16টা আসন, লোকসভার 40টা, আর হাইকোর্ট পাটনা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল জয়রামদাস দৌলতরাম ছিলেন, বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ, আর বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান বাইসন অর গৌর, স্টেট বার্ড স্প্যারো, স্টেট ট্রি পিপল। আর বৌদ্ধস্থান নালন্দা আর বৈশালী এই বিহারেতেই রয়েছে। আর ভারতের জনসংখ্যার ঘনত্বের সর্বোচ্চ রাজ্য হচ্ছে তোমার 2011 সালের জনগণনা অনুযায়ী এই বিহার, মানে 1106 জন ব্যক্তি পার কিলোমিটার স্কোয়ারে। ঠিক আছে, আর আদমশুমারি অনুসারে এই 2011 সালের আদমশুমারি অনুসারে এটা। আর লিট্টি চোখা, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রধান খাবার, ট্র্যাডিশনাল ফুড বিহারের, লিট্টি চোখা। বিহারের কিন্তু কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই। এরকম একবার তোমাদের এনটিপিসি জিজ্ঞাসা করেছিল যে কোন রাজ্যে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই। তারপরে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? দেখো, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার 2024 সালের ডিসেম্বরে কেরালার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন।
ইনি কেরালার 23তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বিহারের 29তম রাজ্যপাল ছিলেন। কেরালার গঠন হয় 1956 ফার্স্ট নভেম্বরে। রাজধানী কেরালার তিরুবনন্তপুরম। আন্তর্জাতিক সীমানা নেই কেরালার কোনো দেশের সাথে। রাজ্যের সীমানা রয়েছে, দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে, কর্ণাটক, তামিলনাড়ু। টোটাল 14টা জেলা রয়েছে কেরালার। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মালায়ালাম। বিধানসভার 141টা আসন, রাজ্যসভার 9টা আসন, লোকসভার 20টা আসন। হাইকোর্ট হচ্ছে কেরালা হাইকোর্ট, কোচি। প্রথম রাজ্যপাল বি রামকৃষ্ণ রাও। বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। আর প্রথম মুখ্যমন্ত্রী এম এস নাম্বুদিরিপাদ। আর বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারাই বিজয়ন। স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট, স্টেট বার্ড গ্রেট হর্নবিল, স্টেট ট্রি কোকোনাট। এটাকে বলা হয়, কেরালাকে বলা হয় মশলার বাগান। এখানে সর্বোচ্চ শিক্ষার হার রয়েছে, সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে। আর কেরালায় ওনাম উৎসবের সময় আগস্ট আর সেপ্টেম্বর মাসে সাপের নৌকার দৌড় হয়। আর এখানে ভালমকালি কেরালার একটা ঐতিহ্যবাহী নৌকা বাইচ। তারপরে জম্মু ও কাশ্মীর ব্যাংককের নতুন এমডি আর সিইও পদে কে নিযুক্ত হয়েছে? জম্মু ও কাশ্মীর ব্যাংকের নতুন এমডি এবং সিইও কে নিযুক্ত হয়েছেন? অমিতাভ চ্যাটার্জি। অমিতাভ চ্যাটার্জি জে&কে ব্যাংকের এমডি আর সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন 30 ডিসেম্বর থেকে। তিনি 3 বছরের মেয়াদে নিযুক্ত হয়েছেন। অ্যাকচুয়ালি 30 ডিসেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করবেন। এই জম্মু কাশ্মীর ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1938-এর 1 অক্টোবরে। প্রতিষ্ঠাতা মহারাজা হরি সিং। আর সদর দপ্তর শ্রীনগর, জম্মু কাশ্মীরের। তারপরে আইসেক ভ্যালু একে কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? আইসাকে ভ্যালু একে ইনি টোঙ্গার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। টোঙ্গা সংসদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ টোঙ্গা, আর মানে টোঙ্গা সংসদ হচ্ছে তোমার এইটা ফেল আলিয়া ও টোঙ্গা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ টোঙ্গা। ক্যাপিটাল নুকু আলোফা। কারেন্সি পাঙ্গা। হেড অফ স্টেট কিং টুপো 6। তারপরে 86তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এর পুরুষদের একক শিরোপাকে জিতেছে। এটা জিতেছেন এম রঘু। কর্ণাটকের ব্যাডমিন্টন প্লেয়ার ইনি এম রঘু। কর্ণাটকের প্রাক্তন চ্যাম্পিয়ন মিঠুন মঞ্জুনাথকে 14-21, 21-14, 24-22-এ হারিয়ে তার প্রথম সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এটা হয়েছিল ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এটাকে অর্গানাইজ করেছিল, এবং কর্ণাটক ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এই দুটো মিলে করেছিল। বেঙ্গালুরুতে হয়েছিল, কর্ণাটকে 20 থেকে 24 ডিসেম্বর। তারপরে 86তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এ মহিলাদের একক শিরোপা কে জিতেছে? মহিলাদের একক শিরোপাটা জিতেছে দেবিকা সিহাগ। ঠিক আছে, হরিয়ানার 19 বছর বয়সী দেবিকা সিহাগ তেলেঙ্গানার শ্রিয়াংশী ভ্যালিশেট্টিকে 21 থেকে 15, 21 থেকে 16 এই দুটোতে পরাজিত করে তার প্রথম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপটা জিতেছে। সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা একক বিজয়ীকে কোন ট্রফি দেওয়া হয়? অলিম্পিয়ান ব্যাডমিন্টন চ্যালেঞ্জ কাপ। তারপরে কে রাষ্ট্রপর্ব ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ করেছেন? রাষ্ট্রপর্ব ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ এটা করেছে কি? রাজেশ সিং। ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সুশাসন দিবস উপলক্ষে 25শে ডিসেম্বর 2024-এ রাষ্ট্রপর্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ চালু করেছেন। আমরা জানি 25শে ডিসেম্বর 2014 সাল থেকে পালন করা হচ্ছে, মানে সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে হিসাবে। আর এই রাষ্ট্রপর্ব ওয়েবসাইট আর মোবাইল অ্যাপটা প্রতিরক্ষা সচিব রাজেশ সিং 25শে ডিসেম্বর 2024-এ নতুন দিল্লিতে চালু করেছিলেন। এবার আগের দিনের হোমওয়ার্ক দেখো, কান্ডলা বন্দর কোথায় রয়েছে? এর উত্তরে যাবে গুজরাটের কচ্ছ উপসাগরে। ইসকোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের কোন রাজ্যে বনালু উৎসব পালিত হয়? আর অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভ ভিডিও অ্যান্সার করার চেষ্টা করো। November 2024 এর কোয়েশ্চেন্স কি কি ছিল? হিন্দির জন্য 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন কে? গগন গিল। কোন দেশ আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আয়োজন করেছে? পাকিস্তান। বিজয় কুমার সিং 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? মিজোরাম।
হরিবাবু কাম্বাম্পাতি 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? ওড়িশা। অজয় কুমার ভাল্লা 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? মণিপুর। 45তম লন্ডন ক্রিটিক্স সার্কেল ফিল্ম অ্যাওয়ার্ডসে ইনোভেশনের জন্য ডেরেক ম্যালকম অ্যাওয়ার্ডে কে সম্মানিত হতে চলেছেন? জো সালদানা। গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয়? 25শে ডিসেম্বর। আরবিআই অতিরিক্ত কৃষি ঋণের সীমা কত বাড়িয়েছে? 2 লক্ষ টাকা। ডেজার্ট নাইট এয়ার কম্ব্যাট এক্সারসাইজে ভারতের সাথে কোন দেশগুলো অংশগ্রহণ করেছিল? ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত। আভ্যন্তরীণ জলপথের মাধ্যমে কার্গো চলাচলের জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করেছে? জলবাহক স্কিম। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।